10 মিনিট চলে গেছে অলরেডি। আচ্ছা, কি খবর তোমাদের? তোমরা কেমন আছো? সবাই ভালো? আলহামদুলিল্লাহ স্যার। ভেরি গুড। আচ্ছা, আমার ভয়েস তো পরিষ্কার শোনা যাচ্ছে, ঠিক না? ভেরি গুড। আচ্ছা, তাহলে আমি ফার্স্টে তোমাদের গত ক্লাসটা একটু একটা শর্টকাটে রিভিউ করে আমি আমার আজকের টপিক শুরু করব। স্যার আমি গত ক্লাসে একটা জিনিস বুঝিনি। কোন জিনিসটা বলো? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্যাম্পল স্পেস এন্ড ইভেন্ট? আচ্ছা, আমি পুরাটা একবার শর্টকাট একবার রিভিউ করি, হ্যাঁ? ওকে। তো গত ক্লাসে আমি তোমাদেরকে আমাদের প্রবাবিলিটির যে বেসিক টার্মিনোলজি গুলো ইউজ করছিলাম, আমরা করি এবং করব, সেগুলো আমরা শর্টকাটে একটা রিভিউ আমরা আমরা গত ক্লাসে সেগুলো ডিফাইন করছিলাম। প্রথমে ছিল এক্সপেরিমেন্ট বা ট্রায়াল। আমরা যদি একটা কাজকে কোন একটা ডিসিশনে পৌঁছানোর জন্য বা কোন একটা নতুন কিছু পাওয়ার জন্য যদি সেম কন্ডিশনের আন্ডারে বারবার রিপিট করি, তখন আমরা সেটাকে বলছিলাম একটা এক্সপেরিমেন্ট। আর একবার করাকে আমরা বলছিলাম এক একটা ট্রায়াল। যেমন আমরা এডিসনের এক্সাম্পলটা দিছিলাম, যে যখন নাকি সে বাল্ব বানানোর চেষ্টা করতেছিল, সে ইন টোটাল 1000টা অ্যাটেম্প্ট সে নিছিল, এক একবার সে এক একটা করে মেটাল সে ট্রাই করতেছিল, সে একটা ফেইলিউর পাচ্ছিল, প্রত্যেকটা মেটাল চেক করা ছিল এক একটা ট্রায়াল। আর তার একদম যতবার যে টোটাল 1000টা ট্রায়াল সে করছে, পুরোটা ছিল তার একটা এক্সপেরিমেন্ট, যার উদ্দেশ্য ছিল একটা স্টেবল সলিউশন পাওয়া আমাদের এই লাইটের ফিলামেন্টের জন্য। আচ্ছা, তো একটা এক্সপেরিমেন্টে আমাদের যে রেজাল্টটা আমরা পাই, সেটাকে আমরা বলছিলাম এক একটা আউটকাম। যেমন আমাদের এই এডিসন সাহেব যখন নাকি তোমার একটা ট্রায়াল করছে, তার প্রত্যেকটা ট্রায়ালের রেজাল্ট কি ছিল? এদের একটা সাকসেস, যে একটা তার ফেল। যে তার ফিলামেন্টটা কাজ করছে, এটা একটা সাকসেস হতে পারে, অথবা কাজ করে নাই, তখন একটা ফেইলিউর হইতেছে। আচ্ছা, এরপরে আমরা বলছিলাম যে একটা এক্সপেরিমেন্টের অল পসিবল আউটকামের যে সেট, তাকে আমরা বলছিলাম স্যাম্পল স্পেস। তো এটার জন্য আমি তোমাদের ক্লাস থেকে একটা অদ্ভুত একটা এক্সাম্পল দিছিলাম, সেটা হচ্ছে তোমার জাভেদকে বোধহয় আমি 4 তলা থেকে ফেলে দিছিলাম। জাভেদ, তুমি কেমন আছো এখন? স্যার ভালো। ভেরি গুড। সুস্থ হয়ে আচ্ছা, বাড়ি ফিরে এসেছে। ভেরি গুড। আচ্ছা, তো জাভেদকে ফেলে দেওয়ার যে এক্সপেরিমেন্টটা আমরা করছিলাম, সেখানে আমরা বলছিলাম যে আমাদের এখানে টোটাল পসিবল আউটকাম হতে পারে 4টা। আচ্ছা, আমি আমার ওয়ার্ড ফাইলটা একবার খুলি, আমার এটা লাগবে অ্যাকচুয়ালি। আমি আমার ওয়ার্ড ফাইলটা একটু খুলি, তোমরা দেখো ওয়ার্ড ফাইল কই। আচ্ছা, তো আমরা বলছিলাম যে একটা এক্সপেরিমেন্টের অথবা একটা ট্রায়ালের আমাদের ইন অল পসিবল যে আউটকাম, তার সেটকে আমরা বলছিলাম স্যাম্পল স্পেস, যেটাকে আমরা এস দিয়ে প্রকাশ করি। জাভেদের জন্য আমরা বলছিলাম যে এখানে 4টা আউটকাম আসতে পারে। সেগুলো ছিল যে তোমার আহ সে মারা গেল, ডেড, অথবা বললাম সে সিরিয়াসলি ইনজুর্ড হলো, এটা একটা হইতে পারে। আর একটা হইতে পারে যে সে কারো মাথার উপর পড়লো, তার কিছু হলো না কিন্তু অন্য কেউ মারা গেল, কিলড সামওয়ান এলস। আর আরেকটা ছিল মিরাকল, যে কিছুই হইলো না, সে একদম লাকিলি একটা সোফার উপরে পড়লো, কিছুই হলো না। তো এরকম একটা ট্রায়ালের বা একটা এক্সপেরিমেন্টের অল পসিবল আউটকামের যে সেট, সেটাকে আমরা বলছিলাম স্যাম্পল স্পেস, যেটাকে আমরা ক্যাপিটাল এস দিয়ে প্রকাশ করি। আচ্ছা, তো এই স্যাম্পল স্পেস থেকে যেসব আউটকাম নিয়ে আমার আগ্রহ সেগুলো নিয়ে আমি যদি একটা সেট বানাই, সেটাকে আমরা বলছিলাম ইভেন্ট। যেমন আমাদের এখানে স্যাম্পল স্পেস থেকে 4টা আউটকামের মধ্যে 3টা আউটকাম আছে যেখানে নাকি আমার জাভেদের কিছুই হবে না, জাভেদ আস্থা থাকবে, জাভেদ মারা যাবে না, জাভেদ বেঁচে থাকবে। তাহলে জাভেদের বেঁচে থাকার জন্য যে সেট, সেটাকে যদি আমি এ দিয়ে প্রকাশ করি, সেটার মধ্যে থাকতেছে আমার ইনজুরড, কিল সামওয়ান এলস এবং মিরাকল। তাহলে এটা হচ্ছে জাভেদের বেঁচে থাকার ঘটনা, এটা একটা ইভেন্ট, এটাকে আমরা এ সেটটা দিয়ে প্রকাশ করলাম। তারপরে জাভেদ মরে গেল, এটাকে যদি আমি একটা সেট দিয়ে প্রকাশ করি, ধর আমি এটাকে বি দিয়ে প্রকাশ করলাম, এটা একটা আউটকাম ছিল আমার ওই স্যাম্পল স্পেসের, যেখানে জাভেদ মারা গেছে, সেটাকে আমরা বলছিলাম যে এটা একটা আমার এটা আরেকটা আমার পছন্দের আউটকামের একটা সেট, যে জাভেদ মারা যাচ্ছে, সেটাকে আমি বি দিয়ে প্রকাশ করলাম। এটা আরেকটা ইভেন্ট। এই এখানে এ একটা ইভেন্ট, বি একটা ইভেন্ট, যাদেরকে আমি আমার স্যাম্পল স্পেস থেকে আমার ইন্টারেস্টের আউটকাম গুলোর সেট হিসাবে ক্রিয়েট করতেছি। এই সেট গুলাকে আমরা বলতেছি এক একটা ইভেন্ট। আচ্ছা, তো এরকম একটা স্যাম্পল স্পেস থেকে যত ইভেন্ট ক্রিয়েট করা যায়, আমি ধরলাম যে আমার এই স্যাম্পল স্পেস থেকে আমি টোটাল 4টা ইভেন্ট আমি ডিফাইন করছি আমাদের চয়েস অনুযায়ী। প্রত্যেকটা হচ্ছে এক একটা ইভেন্ট, এবং এটাকে যখন নাকি আমরা এই ইভেন্ট গুলাকে যখন নাকি আমরা আরেকটা সেট আকারে প্রকাশ করব, ধরলাম এ বি সি ডি, এই 4টা পসিবল ইভেন্ট যদি আমার থাকে ইন টোটাল, এদেরকে যদি আমি একটা একটা সেট আকারে প্রকাশ করি, এই ইটাকে আমরা বলছিলাম ইভেন্ট স্পেস। আচ্ছা, আমাকে প্রশ্ন করছিল সম্ভবত মিস্টার ফাহাদ, রাইট?
একটু বলুন তো স্যার ইভেন্ট স্পেসটা। ইভেন্ট স্পেসটা হচ্ছে যে আমরা স্যাম্পল স্পেস থেকে যত ইভেন্ট ক্রিয়েট করতে পারি, আমার স্যাম্পল স্পেস থেকে আমরা আমাদের লজিক্যালি যত ইভেন্ট ক্রিয়েট করতে পারি, আমাদের ইন্টারেস্টের যত রকম ইভেন্ট আমরা ক্রিয়েট করতে পারি, সবগুলা ইভেন্টকে যদি আমরা একটা সেট আকারে প্রকাশ করি, এটা হচ্ছে আমার ইভেন্ট স্পেস। এখন এটাকে ওই 2 টু দি পাওয়ার n এর ফর্মুলায় ফালায়ও না, কারণ আমার সব রকম ইভেন্টের কিন্তু আলটিমেটলি কোনো মানে হয় না। যেমন 2 টু দি পাওয়ার n এর ইভেন্ট যদি তুমি করো, একটা এমটি সেট আসবে, জাভেদা ফালা দেওয়ার ঘটনার মধ্যে এমটি সেটের কিছু কিন্তু নাই। এরকম কিন্তু না যে জাভেদা ফালা দিলে সে মহাকাশে বিলীন হয়ে যাবে, এরকম কোনো কিন্তু কিছু নাই যে তুমি একটা এমটি সেট এখানে বানাবা। আমরা লজিক্যালি যেসব ইভেন্ট আমরা ডিফাইন করতে পারি, কথাটা খেয়াল করো, লজিক্যালি আমরা যেসব ইভেন্ট ক্রিয়েট করতে পারি, যেই সেটগুলো আমরা ডিফাইন করতে পারি, এগুলাকে যদি আমরা আরেকটা সেটের মধ্যে প্রকাশ করি ইন টোটাল, সেটা হচ্ছে আমার ইভেন্ট স্পেস। আচ্ছা, আমাকে সম্ভবত ফাহাদ প্রশ্ন করছিল স্যাম্পল স্পেস আর ইভেন্টের মধ্যে পার্থক্য কি, রাইট? হ্যালো ফরহাদ স্যার। ফরহাদ, সরি সরি সরি, ফরহাদ কি ক্লিয়ার হয়েছে এখন? জি স্যার, মোটামুটি স্যার। ভেরি গুড। আচ্ছা, ওকে, তো আমি আমার স্লাইডে চলে যাচ্ছি আবার, এক্সকিউজ মি। আচ্ছা, এরপরে ইভেন্ট স্পেস গেল, তারপরে আমরা তিন রকমের ইভেন্ট ডিফাইন করছিলাম। একটা ছিল মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। যদি দুইটা ইভেন্ট এরকম হয় যে এদের মধ্যে কোনো কমন পয়েন্ট নাই, দুইটার মধ্যে কোনো ইন্টারসেকশন কখনোই এক্সিস্ট করে না, তখন আমরা বলছিলাম যে এই দুইটা ইভেন্ট হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। আচ্ছা, যেমন আমাদের এই জাভেদের বেঁচে থাকা আর মারা যাওয়ার যে ইভেন্ট দুইটা, এই দুইটার মধ্যে কিন্তু কোনো কমন পয়েন্ট নাই। জাভেদ কখনোই 4 তলা থেকে ফেলে দিলে জম্বি হবে না, এরকম কোনো ইভেন্ট এখানে নাই। কাজে এই দুইটা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, একসাথে কখনোই দুইটা অকার করবে না। আচ্ছা, দুইটা ইভেন্ট যদি এরকম হয় যে এদের মধ্যে আমি যদি ইউনিয়ন নেই, তাহলে আমি আমার টোটাল স্যাম্পল স্পেসটা পেয়ে যাব, তখন সেই দুইটাকে আমরা বলছিলাম এক্সহস্টিভ ইভেন্ট। আর আমাদের স্যাম্পল স্পেস থেকে একটা ইভেন্টকে যদি বিয়োগ করি, তাহলে আমরা যে ইভেন্টটা পাই সেটাকে আমরা বলি কমপ্লিমেন্টারি ইভেন্ট, যেটাকে এ বার বা এ প্রাইম দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, আর এরপরে আমি তোমাদেরকে বলছিলাম এক্সকিউজ মি, সরি। আচ্ছা, তো এরপরে তোমাদেরকে আমি বলছিলাম যে আমরা রিয়েল লাইফে যত ইভেন্ট নিয়ে কাজ করি, আলটিমেটলি সবই র্যান্ডম ইভেন্ট, কারণ আমরা এখানে জানি যে আমাদের এখানে প্রত্যেকটা ট্রায়ালের আউটকাম কি হতে পারে। হয়তো একটা ট্রায়ালের আগে আমি কখনোই বলতে পারি না যে আমার আউটকামটা কি আসবে, যেই কারণে আমরা বলছিলাম যে আলটিমেটলি ম্যাক্সিমাম এক্সপেরিমেন্টই র্যান্ডম এক্সপেরিমেন্ট, কারণ আমরা জানি না যে একটা ট্রায়ালের পসিবল আউটকাম কি হতে পারে, কিন্তু আমরা আগে থেকেই জানি যে আমার আউটকাম গুলা কি কি। এবং এই ক্ষেত্রে আমরা যে ইভেন্টটা ক্রিয়েট করতে পারি সেটা হচ্ছে র্যান্ডম ইভেন্ট। ইভেন্ট আর র্যান্ডম ইভেন্ট দুইটা সংজ্ঞা যদি একসাথে আসে, সেই জন্য তোমাদেরকে আমি র্যান্ডম ইভেন্টের সংজ্ঞাটা আরেকটা আলাদা করে লিখে দিয়েছিলাম। আচ্ছা, তো এই ছিল আমার গত ক্লাস, আমি আজকে আমার নতুন ক্লাস শুরু করতেছি। তো এই পর্যন্ত আর কারো কোনো প্রবলেম নাই নাকি? লেডিজ এন্ড জেন্টলম্যান, এই পর্যন্ত আর কারো কি কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন আছে? থাকলে আমাকে বলো। আচ্ছা, ভেরি গুড, তাহলে আমি স্যার আমার লাস্ট ক্লাসে আমি মনে হয় দেরিতে ঢুকছিলাম, আমি যে র্যান্ডম ইভেন্টের সম্পর্কে একটা প্রশ্ন ছিল আমার স্যার। হ্যাঁ বলো। স্যার ওই যে কয়েন টস করার সময় আমরা তো স্যার মানে রেজাল্টটা জানতেছি যে দুইটার একটা হবে, হেডস বা টেলস, হ্যাঁ, কিন্তু মানে বলতে পারতেছি না যে সঠিকভাবে কোনটা হবে। তো এটাকে কি স্যার র্যান্ডম ইভেন্ট বলা যায়? আমরা প্রেডিক্ট করতে এইটা পারতেছি এইটা কিন্তু। র্যান্ডম এক্সপেরিমেন্ট, যে আমি জানি না যে আমি জানি যে আমার রেজাল্ট গুলা কি কি, কিন্তু ট্রায়ালের আগে কখনোই আমি জানি না এটা কি আসতেছে রেজাল্ট। এটা একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, এটার যে স্যাম্পল স্পেসটা, র্যান্ডম এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেস থেকে আমি ইভেন্ট ক্রিয়েট করতেছি, আমি জানি ইভেন্টের পসিবল ইভেন্ট গুলা কি কি, কাজে এটা একটা র্যান্ডম ইভেন্ট। তুমি রাইট, তুমি ঠিকই বলছো। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো আমি আমার আজকের ক্লাস শুরু করি। তো আজকের ক্লাসে আমরা মেইনলি যেটা করব, আমরা আজকে প্রবাবিলিটি ডিফাইন করব, যে প্রবাবিলিটি জিনিসটা আসলে কি। আচ্ছা, তো প্রবাবিলিটি জিনিসটা কি ডিফাইন করার আগে ধরো দুই একটা এক্সাম্পল আমরা দেই, যে আমরা আসলে প্রবাবিলিটি কিভাবে আমরা আমাদের রোজকার লাইফে ইউজ করতেছি। যেমন আজকে আমি জিজ্ঞেস করলাম যে তোমাদের আজকে বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি কিরকম, অথবা আমরা চিন্তা করতেছি, আমরা স্পেকুলেট করতেছি যে আমাদের মেট্রো রেলের কাজ কবে শেষ হবে। শেষ হবে না, আগামী 5 বছরে শেষ হবে, এটা চান্স কিরকম আগামী বছরে শেষ হওয়ার। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? কেটে কেটে আসছে স্যার।
স্যার বোঝা যাচ্ছে না, কেটে কেটে আসতেছে। এখন কি ঠিক হয়েছে দেখো তো? আচ্ছা স্যার, এখন ঠিক আছে। হ্যালো। স্যার এখন তো বোঝা যাচ্ছে। আচ্ছা, আমার ভয়েস কি এখন ঠিক মতো শোনা যায়? জি স্যার, ক্লিয়ার। স্যার আচ্ছা আচ্ছা, আমি সরি, আজকে বোধহয় নেটটা আবার ডিস্টার্ব করতে, কালকে রাতটা থেকে দেখি কেমন জানি ডিস্টার্ব করতেছে। আচ্ছা, স্লাইডটা কি দেখা যাচ্ছে পরিষ্কার? জি স্যার। ওকে, ভেরি গুড। আচ্ছা, তো আমি আবার বলি। আহ, তো আমরা আমাদের এই যে রেগুলার লাইফে এই কথাগুলো প্রায় আমরা ইউজ করি যে আহ, আজকে বৃষ্টি হওয়ার চান্স কিরকম, অথবা আমরা বললাম যে তোমার আগামী বছর আমাদের ঢাকা মেট্রো রেলের কাজ শেষ হবে, তার চান্স কিরকম। আমরা এই টাইপের কথাগুলো ইউজ করি না প্রায়? আমরা বলি যে হ্যাঁ, আগামী বছর হবে, শেষ হবে, তার চান্স এত%, বা এই টাইপের কথাগুলো যে আমরা ইউজ করি। তো এগুলো আমাদের প্রবাবিলিটি রেগুলার লাইফের এক্সাম্পল। এখন কি আমার কথা পরিষ্কার শোনা যায়? ওকে, তো আমরা এগুলা যে রেগুলার ইউজ করি, আমাদের তোমাদের জন্য, তোমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করো, তোমাদের প্রবাবিলিটি জিনিসটা কেন দরকার হবে? তোমাদের জন্য প্রবাবিলিটি জিনিসটা দরকার হচ্ছে মেনলি কোয়ালিটি কন্ট্রোলের জন্য। যে আমার একটা প্রোডাক্ট, তার কোয়ালিটি অ্যাকসেপ্টেবল হবে না রিজেক্টেবল হবে, তার প্রবাবিলিটি বের করার জন্য আমাদের তার তার মেজারমেন্টের জন্য আমাদের প্রবাবিলিটিটা তোমাদের তোমাদের জন্য দরকার হবে কোয়ালিটি কন্ট্রোলে। তোমাদের মেনলি লাগবে কোয়ালিটি কন্ট্রোলের জন্য। আচ্ছা, এর বাইরে ওভারঅল আমরা আসলে প্রবাবিলিটি টার্মটা ইউজ করি রিলায়েবিলিটি মেজার করার জন্য। এর ইন্স্যুরেন্স কোম্পানিগুলা, যেটা ইন্স্যুরেন্স কোম্পানিগুলা ডিসিশন মেকিং এর জন্য এই প্রবাবিলিটি টার্মটা খুবই ইউজ করে। আচ্ছা, আমার ভয়েস কি পরিষ্কার শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ওকে, তো যেটা বলতেছিলাম, তো তোমাদের জন্য লাগবে কোয়ালিটি কন্ট্রোলের জন্য। আচ্ছা, কোয়ালিটি কন্ট্রোলের জন্য লাগবে যেটাকে আমরা বলতেছি ডিসিশন মেকিং, যে আমাদের একটা প্রোডাক্টকে আমরা অ্যাকসেপ্টেবল কোয়ালিটির বলবো কিনা, এটার জন্য তোমাদের লাগবে। আহ এর বাইরে তোমার বীমা কোম্পানি যেগুলা, তারা কিন্তু প্রবাবিলিটি টার্মটার উপরে খুব হাইলি ডিপেন্ড করে। কিভাবে, কেউ বলতে পারবে আমাকে? কারো কোনো আইডিয়া আছে? স্যার, এই যে করে যে এই জিনিসটার ক্ষতি হওয়ার সম্ভাবনা কতটুকু, তাদের ইনভেস্ট করলে তারা কি মানে লাভ পাবে নাকি তাদের আরো লস যাবে, এই জিনিসটাই ক্যালকুলেশন। হুম। আচ্ছা, বীমা কিভাবে কাজ করে এই ব্যাপারে তোমাদের আইডিয়া আছে? জাভেদ? না স্যার, এগুলো স্যার আমাদের এত পরিচিত না তো জিনিস। আচ্ছা, ঠিক আছে, ওকে, কারণ তাহলে হচ্ছে কি একটা মানুষ ধরে তো হচ্ছে কি ওই ওই লোকটা যে পরিমাণ লোক এনে দিতে পারে ওর আবার পার্সেন্টেজ দেয়। তুমি তুমি বোধহয় বীমার দালালের কথা বলে ফেলছো নাকি? ওইটা স্যার এমএলএম আর ওই নিজেই স্যার। স্যার লাইফ আচ্ছা, ইন্স্যুরেন্সের ব্যাপারে হালকা পাতলা একটু আইডিয়া আছে, বলো তাহলে একটু আমাকে শুনি আশেপাশে। আইডিয়া না স্যার, যতটুকু জানি আর কি স্যার, ওই যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকার জন্য ইন্স্যুরেন্স করতে হয়। হ্যাঁ হ্যাঁ, মাসে ওইটা দিলে মারা গেলে তারপর বাচ্চা কাচ্চা বা বউ বাচ্চা গুলা পায় কিছু টাকা। আচ্ছা, এই টাইপের কিছু। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এখন মিস্টার জাভেদ, তুমি আমাকে বলো, তোমার ইন্স্যুরেন্স যেটা হবে, তোমার জন্য লাইফ ইন্স্যুরেন্স যেটা হবে, যেই প্রাইসটা আসবে, তোমাদের ইউনিভার্সিটির খুব সিনিয়র কোনো টিচার, ধরো তোমাদের ভিসি স্যার, তার জন্য কি লাইফ ইন্স্যুরেন্সের টাকার অ্যামাউন্ট সেম হবে? না স্যার, বেশি হবে। না স্যার, কেন? স্যার তার জীবনের দাম বেশি। আচ্ছা, ব্যাপারটা ওই ব্যাপারটা ওইভাবে না চিন্তা স্যার, করো না। আমার মনে হয় কি তার বয়স বেশি, তার মারা যাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি।
এক্স্যাক্টলি মিস্টার জুয়েল, তুমি আমার আসল কথাটা বলে ফেলছো। আসল কারণ হলো এটা। আচ্ছা, আমি তোমাদেরকে একটা গ্রাফ দেখাই, দেখো তো দেখা যায় কিনা। এই গ্রাফটা কি দেখা যেতেছে? হ্যাঁ স্যার, দেখা আচ্ছা, যায়। এটা আমি এই বছরের শুরুতে এস্টিমেট করছিলাম যে আমাদের বাংলাদেশে যারা আছে তাদের ছেলে এবং মেয়েদের জন্য দুইটার জন্য আলাদা আলাদা আমি এস্টিমেট করছিলাম যে তোমার একটা পার্টিকুলার বয়সে মারা যাওয়ার প্রবাবিলিটি কত। এবং তোমরা যে লাইনগুলো দেখতেছো এখানে আমি এস্টিমেট করছিলাম 1974 থেকে 2016 পর্যন্ত। আমি এখানে রেইনবো কালার স্কিম ইউজ করছিলাম, যে তোমার একদম শুরুর দিকের টাইমে ছিল আমরা আহ, নীলের দিক, সরি, একদম শুরুর দিকের টাইমে ছিল তোমার লালের দিকে, আস্তে আস্তে এটা কমতে কমতে হলুদ, বেগুনি, সবুজ হয়ে তোমার নীলের দিকে আসছে। রিসেন্ট টাইমগুলো নীল এই টাইমে দেখানো। তো তোমরা এখানে দেখো, তোমরা ক্লিয়ারলি দেখতে পারতেছো মানুষ মারা যেতেছে সবচেয়ে বেশি কখন? জন্মের পরের থেকে 0 থেকে 5, 0 থেকে 2, 3 এই বছরগুলোতে মানুষ মারা যায় সবচেয়ে বেশি। কাজে ওই সময় তুমি যদি ইন্স্যুরেন্স করতে যাও, ইন্স্যুরেন্স ওয়ালারা কিন্তু সেটা সুযোগ নেবে, কারণ সে জানে যে এই সব ইন্স্যুরেন্স করলে তার লাভের চান্স খুবই কম। অন্যদিকে আরেকটা কখন বেশি মারা যেতেছে দেখো তো, আমাদের এখানে এই যে দেখো আমাদের প্রবাবিলিটির মানটা দেখো কোথায় বেড়ে গেছে। 60-এর পরের থেকে দেখো আস্তে আস্তে কিন্তু মানটা বাড়া শুরু করছে। 70-80-র পরে যায় দেখো মানটা কিন্তু অনেক বেড়ে গেছে। অর্থাৎ তোমাদের বয়স যেটা 20-এর কাছাকাছি এসে দেখো প্রবাবিলিটি কিন্তু মারা যাওয়ার প্রবাবিলিটি কিন্তু খুবই কম। অর্থাৎ তোমার কাছে যদি একটা ইন্স্যুরেন্স বিক্রি করে তুমি আগামী 3-4 বছরের মধ্যে মারা যেতেছো, তোমার মারা যাওয়ার চান্স কিন্তু কম। আনলেস তুমি যদি মনে করো উল্টাপাল্টা কিছু করো, ইচ্ছা করে যায় তুমি একজন একজনের খুন করলা, কোনো রেকলেস কাজ করতে যাও, অ্যাক্সিডেন্ট করে মরলা, তাহলে অন্য ব্যাপার। আদারওয়াইজ তোমাদের বয়স 50 হওয়ার আগ পর্যন্ত তোমাদের মারা যাওয়ার চান্স কম। তোমাদের পিছনে তোমরা যদি ইন্স্যুরেন্স করো, এটার দাম হবে। হ্যালো, তার কেউ যদি সুইসাইড করে স্যার, তাহলে কি বীমা কোম্পানি টাকা দেয় স্যার? এটা বীমা কোম্পানি অ্যাকচুয়ালি যখন নাকি বীমাটা বিক্রি করে সে তখন তাদেরকে অ্যাকচুয়ালি অবজার্ভ করে যে তাদের নেচারটা কিরকম। তারা কিছু তাহলে কি সে টাকা পাবে, তার পরিবার কি টাকা পাবে? সুইসাইড করলে টাকা পাবে কিনা এটা আমার একটু টাফ প্রশ্ন করে ফেলছো। আমি ঠিক শিওর না, আমি সরি। কোনো কোনো কোম্পানি দিতে পারে, আবার কোনো কোনো কোম্পানি নাও দিতে পারে, আবার দিলেও হয়তো দেখা যাবে যে তোমার তার জন্য ইন্স্যুরেন্সের দাম বেশি হবে। যদি কারোর মধ্যে সুইসাইডের টেন্ডেন্সি থাকে তখন কিন্তু তার জন্য ইন্স্যুরেন্সের দাম বেশি হবে, কারণ তাহলে কিন্তু কোম্পানির লাভ করার চান্স কমে যায়। তুমি জি স্যার। ইন্স্যুরেন্স করতে পারবা কিন্তু তোমার ইন্স্যুরেন্সের দামটা বেশি হবে, কারণ তারাও তো ব্যবসা ব্যবসা একটা কইরা খাইতে হবে, ঠিক না? জি স্যার। তুমি কি করবা নাকি? না, এমনিতেই মানে স্যার কোশ্চেনটা মাথায় আসলো। না, ঠিক আছে, খুব ভালো প্রশ্ন করছো। ওকে, তাহলে এখন দেখো আমাদের এই ইন্স্যুরেন্সটা করার সময় আমাদের এই এই প্রবাবিলিটিটা তারা খুব হাইলি কাউন্ট করে যে কোন বয়সে মারা যাওয়ার প্রবাবিলিটি কত, এবং সেভাবে ইন্স্যুরেন্সের দামটাও কিন্তু তারা ফিক্স করে। প্লাস মনে করো আমরা গড় আয়ু নিয়ে কথা বলি না, বাংলাদেশে এই মুহূর্তে গড় আয়ু কত বলতে পার? 68 বছর। আচ্ছা 65 আচ্ছা, বাংলাদেশের এই মুহূর্তে গড় আয়ু এক্স্যাক্টলি কত এটা আমি পুরোপুরি নিজেও শিওর না, কারণ তোমার স্যার ছেলেদের মনে হয় 68, মেয়েদের মনে হয় 71। আচ্ছা ঠিক আছে, আমি 3 দেখি বছর আসলে কত। নিঃসঙ্গতায় ভোগে। আচ্ছা, 2016 সালের যে ডাটাটা আমাদের কাছে ছিল সেখানে আমাদের ছেলেদের জন্য লাইফ এক্সপেক্টেন্সি ছিল তোমার, আমার যতদূর মনে পড়ে 69-এর মতো ছিল। মেয়েদের বেলায় সেটা ছিল তোমার 72, তবে গত বছর এটা সম্ভবত মেয়েদের বেলায় 74 হয়ে গেছে আমি যতদূর জানি, 2019 সালে। আচ্ছা, তো আমরা যখন নাকি লাইফ 74 এক্সপেক্টেন্সি স্যার। 74, সারা দুনিয়াতেই মেয়েরা বেশি বাঁচে, সারা দুনিয়াতেই মেয়েরা বেশি বাঁচে, ছেলেরা একটু কম বাঁচে। আচ্ছা, কারণ কি স্যার? তো যেটা আচ্ছা এই কারণ নিয়ে তোমার সাথে আমি পরে কোনো এক সময় কথা বলবো, আপাতত এটা আমি স্কিপ করে আল্লাহ জানে, যেতেছি। আল্লাহ জানে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, যখন নাকি আমরা লাইফ এক্সপেক্টেন্সি ফোরকাস্ট করি যে আগামী এত বছর পরে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি বাইরে কত হবে, যেমন আমি এখানে ফোরকাস্ট করছিলাম এই বছরের জানুয়ারিতে। তো আমরা দেখছিলাম যে তোমার 2060-এর দিকে যে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি ছেলে মেয়ে দুইটার জন্য কিন্তু 80-র উপরে চলে যাবে। তো আমরা যখন নাকি এটা এস্টিমেট করি আমাদেরকে দেখাইতে হয় যে আমাদের এখানে ভুলের মাত্রাটা কতটুকু। তোমরা এখানে যে নীল জায়গাটা দেখতেছো এটা হচ্ছে আমাদের 80% অ্যাকুরেসি পিরিয়ড, যে আমাদের রেজাল্টটা আমরা 80% শিওর যে এই রেঞ্জের মধ্যে থাকবে আমাদের ফিউচার লাইফ এক্সপেক্টেন্সি। আর এই যে লাল লাইনগুলো দেখতেছো আমরা 95% শিওর যে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি এই রেঞ্জের মধ্যে থাকবে আগামী 2060 পর্যন্ত। আচ্ছা, তো বাংলাদেশের জন্য ডাটাটা খুব রাফ, কারণ আমাদের লাইফ এক্সপেক্টেন্সি রেঞ্জ এটা কিন্তু প্রচুর উঠানামা করছে। যেমন দেখো এখানে 78-এ একটা বড় ড্রপ করছে, আবার 81-র দিকে একটা বড় ড্রপ করছে। ওই সময় দুইটা বড় বড় বন্যা হয়েছিল, এবং তোমার এই 81-র দিকে তোমার হয়েছিল তোমার ওই মানে ডায়রিয়ার একটা ব্যাপক ব্যাপক একটা
যে কারণে এই দুইটার সময় তোমার লাইফ এক্সপেক্টেন্সি অনেক কমে গেছিল। এবং দেখো মেয়েরা কিন্তু কম সাফার করছে, তোমরা যদি চেক করে দেখবা যে তোমার ওই টাইমটাতে মেয়েরা ছেলেদের চেয়ে কম সাফার করছে। আচ্ছা, তোমাদেরকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। সুইডেনের জন্য যখন আমরা করছি, সুইডেনের লাইফ এক্সপেক্টেন্সি অলরেডি তোমার 1950-এর দিকেই দেখো প্রায় 75-এর কাছাকাছি ছিল। এখন তাদের অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি প্রায় 87-এর কাছাকাছি। 2050-এর দিকে তাদের লাইফ এক্সপেক্টেন্সি 90-এ পৌঁছে যাবে। চিন্তা করো তারা কই আর আমরা কই। হোয়াটএভার, তাদের জন্য আমরা যখন নাকি এরকম ফোরকাস্ট গুলা করি, আমাদেরকে এই এররের মাত্রাটা দেখাইতে হয় যে আমাদের প্রবাবিলিটি কতটুকু যে এটা যে আসলেই এই রেঞ্জে থাকবে। এখানেও আমরা সেম জিনিস অ্যাপ্লাই করছি যে তাদের লাইফ এক্সপেক্টেন্সি যে এটা হবে তার প্রবাবিলিটি এই জায়গাটার মধ্যে থাকবে, এই নীলের মধ্যে থাকবে, সেটা আমরা 80% শিওর। এর প্রবাবিলিটি 80% যে লাইফ এক্সপেক্টেন্সি এই রেঞ্জের মধ্যে থাকবে, এবং 95% শিওর যে এই লাল দুইটা দাগের মধ্যে থাকবে। তো ইন্স্যুরেন্স কোম্পানিগুলা এই প্রবাবিলিটির এই এস্টিমেটটার উপরে তারা খুব হাইলি ডিপেন্ড করে, এবং তাদের বীমাটা এটার উপরে খুব হাইলি ডিপেন্ড করে যখন নাকি তারা এটা এস্টিমেট করে, মানটা যখন তারা বের করে। আচ্ছা, তো তোমাদেরকে মোটামুটি অনেকগুলো এক্সাম্পল দেখাইলাম। তো এখন আমার লাস্ট প্রশ্ন যেটা এই স্লাইডে, সেটা হলো গিয়া আমরা এই এখানে যে টার্মগুলো দেখতেছো, চান্স, পসিবিলিটি, প্রবাবিলিটি, লাইকলিহুড, আনসার্টেনটি, এই টার্মগুলো আমরা প্রায় ইউজ করি। এই সবগুলা টার্মের সাথে প্রবাবিলিটি টার্মটার একটা বেসিক পার্থক্য আছে। তোমরা কি কেউ আমাকে বলতে পারবা? ইন্টারমিডিয়েটে তোমাদেরকে এই জিনিসটা বলার কথা তোমাদের। প্রবাবিলিটিকে সম্ভবত হয়তো ম্যাথমেটিক্যালি প্রকাশ করা হয়, যেগুলো ম্যাথমেটিক্যাল রেজাল্ট নেই। মিস্টার সিরাজ, আমাদের ক্লাসের ফার্স্ট বয় মিস্টার সিরাজ, তোমার সিরাজের সাথে কি সবাই একমত? রোল নাম্বার 27 মিস্টার আশরাফুল, তুমি কি সিরাজের সাথে একমত? রোল নাম্বার 27 মিস্টার আশরাফুল, তুমি কি আছো? আচ্ছা জাভেদ, তুমি কি একমত সিরাজের সাথে? হ্যাঁ, আচ্ছা মিস্টার জাভেদ, জি স্যার। তুমি কি সিরাজের সাথে একমত? একমত কিনা স্যার ওইটাও তো বুঝতেছি না, আংশিক ঠিক। আচ্ছা, সিরাজ যেটা বলছে, স্যার হ্যাঁ স্যার, সিরাজের টোটাল কথাটা মোটামুটি ঠিকই, ঠিক স্যার। সিরাজের কথাটা ঠিক, সে খালি ওয়ার্ডটা ভুল চয়েস করছে। আমরা যখন নাকি প্রবাবিলিটি টার্মটা ইউজ করি, একমাত্র প্রবাবিলিটি টার্মটার বেলাতেই আমরা একটা নিউমেরিক্যাল ভ্যালু আকারে ম্যাথমেটিক্যালি আমরা প্রকাশ করতে পারি। অন্য কোনোটার বেলাতেই আমরা এটাকে ম্যাথমেটিক্যালি বা নিউমেরিক্যালি প্রকাশ করতে পারি না। আমি আবার বলতেছি, চান্স, পসিবিলিটি, লাইকলিহুড, এগুলো অনেকটা তোমার আমাদের প্রচলিত ভাষার মতো। আজকে চান্স অনেক বেশি, আজকে পসিবিলিটি খুবই ভালো যে বৃষ্টি হবে, কিন্তু যখন নাকি আমরা প্রবাবিলিটি শব্দটা ইউজ করি তখন আমরা একটা নিউমেরিক্যাল টার্ম ইউজ করি যে মানটা হয় 0 থেকে 1 এর মধ্যে। এটাই হচ্ছে আমার প্রবাবিলিটির সাথে বাকিগুলার পার্থক্য। মিস্টার সিরাজের এক্সাম্পলটা কথা যেটা বলছে কথাটা ঠিকই আছে। আমরা এটাকে শুধুমাত্র প্রবাবিলিটি শব্দটার বেলায় আমরা নিউমেরিক্যালি আমরা আমাদের একটা ইভেন্ট অকার করার যে চান্স ফ্যাক্টরটা সেটাকে আমরা প্রকাশ করতে পারি। অন্যগুলোর বেলায় এটা শুধুই চান্স, কিন্তু যখন প্রবাবিলিটি তখন সেটাকে আমরা একটা নিউমেরিক্যাল মেজারমেন্টের সাহায্যে প্রকাশ করতে পারি, ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে পারি। তার মানে বেশি চান্স বললে ওইটা হচ্ছে প্রবাবিলিটি না, কিন্তু আমি যদি বলি না, 30% তাহলে ওইটা প্রবাবিলিটি হয়ে যাবে। 30%ও না, আমরা প্রবাবিলিটির বেলায় আমরা নাম্বার ইউজ করি। চান্স মানে পার্সেন্টেজ দিয়ে ইউজ করাটা আসলে খুবই রেয়ার, আমরা পছন্দ করি না। আমরা বলি যে আজকে বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি 0.3, এটাকে এক্সপ্লেইন করতে গেলে বলতে পারো যে আজকে বৃষ্টি হওয়ার চান্স 30%, সেভাবে তুমি বলতে পারো। কিন্তু প্রবাবিলিটি বললে সেটার মান সবসময় 0 থেকে 1 এর মধ্যে থাকবে। 0.3, আজকে বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি 0.3 ব্যাখ্যা করতে গেলে আজকে বৃষ্টি হওয়ার চান্স 30%। আচ্ছা, তো আমরা এখন যেটা করব, আমরা এখন প্রবাবিলিটিকে ডিফাইন করার চেষ্টা করব। তো প্রবাবিলিটিকে ডিফাইন করার জন্য আমি আমার ওয়ার্ড ফাইলটা আবার খুলতেছি, তোমরা দেখো। আচ্ছা, তো আমাদের স্যাম্পল স্পেস যেটা ছিল, স্যাম্পল স্পেসটা আপাতত আমরা রাখলাম। আমরা এখানে দুইটা ইভেন্ট ডিফাইন করছি। আমাদের স্যাম্পল স্পেসে মোট আউটকাম ছিল 4টা। জাভেদকে ফেলে দিলে মোট 4টা ঘটনা ঘটতে পারতো, সে মারা যেত, অথবা সে আহত হইতো, অথবা কাউকে সে মেরে ফেলতো, নিজে আস্থা থাকতো, অথবা একটা মিরাকেল করতো। তা আমি এখন বের করতে চাই যে জাভেদ মারা যাবে তার প্রবাবিলিটি কত। ওকে, তাহলে আমরা এটাকে ডিফাইন করছি লেট
আমার ওয়ার্ড ফাইলটা কি দেখা যাচ্ছে? হ্যালো। জি হ্যাঁ স্যার। স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমি আমার ওয়ার্ড ফাইলে আমি ডিফাইন করতেছি, লেট মিস্টার জাভেদ উইল ডাই ইজ ডিফাইন্ড, তোমরাও লিখে ফেলো আমার সাথে, বাই ইভেন্ট বি। let Mr. Javed will die is defined by event B। আচ্ছা, যদি এটা আমরা বলি তাহলে আমাদের এটার probability of B যেটা, এটা সমান সমান হবে n of B over n of S। অর্থাৎ আমার B এর ফেভারে B যে সেটটা, এটার মধ্যে কয়টা এলিমেন্ট আছে, নিচে হবে স্যাম্পল স্পেস যে এস, এটার মধ্যে মোট কয়টা আউটকাম আছে, এই দুইটার যে রেশিওটা সেটাকে আমরা বলতেছি প্রবাবিলিটি অফ বি, যে জাভেদ মারা যাবে তার প্রবাবিলিটি। তাহলে এটা সমান সমান কি আসতেছে, আমাদের নাম্বার অফ বি যেটা, এটার মধ্যে আমার আউটকাম কয়টা? একটা। ভেরি গুড। আচ্ছা, আর আমার স্যাম্পল স্পেসের মধ্যে কয়টা? স্যাম্পল স্পেসে কয়টা ছিল? 1 2 3 4টা। তাহলে আমার নিচে হচ্ছে 4। এটাই হচ্ছে আমার একদম প্রবাবিলিটি ডিফাইন করার একদম বেসিক অ্যাপ্রোচ, যেটা যে একটা ইভেন্ট অকার করার প্রবাবিলিটি হচ্ছে ওই ইভেন্টের ফেভারে আউটকাম আছে কয়টা ডিভাইডেড বাই আমার স্যাম্পল স্পেসের মধ্যে আউটকাম আছে কয়টা, স্যাম্পল স্পেসের মধ্যে পয়েন্ট আছে কয়টা, এই দুইটা রেশিওটা হচ্ছে আমার ওই ইভেন্টটা অকার করার প্রবাবিলিটি। এটাই হচ্ছে আমার প্রবাবিলিটির ক্লাসিক্যাল অ্যাপ্রোচ। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমি আমার স্লাইডে আবার ব্যাক করতেছি। ওকে, তো তোমরা যে ডেফিনেশনটা এখন বললাম এটা আমি এখানে লিখছি, যে দ্য মেজার অফ হাউ লাইকলি অ্যান ইভেন্ট ইজ দ্যাট, একটা ইভেন্ট এ যদি হয় সেটা অকার করার প্রবাবিলিটি হচ্ছে আমার এ সেটের মধ্যে আউটকাম আছে কয়টা, এ সেটের মধ্যে মেম্বার আছে কয়টা ডিভাইডেড বাই স্যাম্পল স্পেসের মেম্বার আছে। আচ্ছা, এখানে আমি একটা ছোট এক্সাম্পল দিছি, অঙ্কটা কি করতে পারবা একটু কাইন্ডলি? এই অঙ্কটা একটু তুলে ফেলো। এটা খুলতেছি ওয়ার্ড ফাইলের মধ্যে, একসাথে অঙ্কটা করব সবাই। খাতা কলম নাও। স্যার আপনার কথা মনে হয় কেটে কেটে আসতেছে। আচ্ছা, আমি প্রশ্নটা তুলে ফেলি। স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। এখন কি অবস্থা? এখন শোনা যায় ঠিক মতো? স্যার এখন একটু একটু সমস্যা স্যার। হ্যালো। কেউ কি নাই নাকি? হ্যালো।
হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। এখন ঠিক আছে? দেখো তো এখন শোনা যায়? জি স্যার। আচ্ছা আচ্ছা, আমি আমার ওয়ার্ড ফাইলটা খুলতেছি, তোমরা একটু কাইন্ডলি প্রশ্নটা তুলে দেখাচ্ছে ওয়ার্ড ফাইল। জি স্যার। প্রশ্নটা তুলে ফেলো। তোমরা কি প্রশ্নটা তুলছো? জি স্যার। হ্যাঁ স্যার, তুলছি। আচ্ছা, তাহলে আমি এখন সলভের কাজে হাত দেই। সলভটা করার পরে তোমাদেরকে একটা জিনিস বলবো। ওকে, তো ধরো let the sample space is denoted by as an event number will occur is denoted by event A and a number more than 4 will occur is denoted by event B. Let the sample space is denoted by S. An even number will occur is denoted by event A, and a number more than 4 will occur is denoted by event B. লেখছো সবাই? জি স্যার, শেষ। আচ্ছা, ওকে, তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, প্রবাবিলিটি যে কোনো ম্যাথে প্রথম কাজ হচ্ছে এই জিনিসগুলা ঠিকমতো ডিফাইন করা, যে তোমার স্যাম্পল স্পেস কোনটা, তুমি যেই ইভেন্টের প্রবাবিলিটি বের করবা এই ইভেন্টগুলো এগুলা ক্লিয়ারলি ডিফাইন করা হচ্ছে তোমাদের প্রবাবিলিটির যে কোনো ম্যাথে প্রথম কাজ। এই জিনিসগুলো যদি ঠিকমতো না করো, তোমরা ধরে রাখতে পারো যে তোমাদের ম্যাথের নাম্বার কম আসবে। কারণ একটা ইভেন্ট ডিফাইন না করে তুমি যদি ঠাস করে একটা প্রবাবিলিটি আসমান থেকে ফালাই দাও, কেউই বুঝবে না যে তুমি এটা কিসের জন্য কি বের করছো। কাজেই যে কোনো ম্যাথে প্রবাবিলিটি যে কোনো ম্যাথে ফার্স্টে এই জিনিসগুলো ভালো মতো ডিফাইন করবা। আচ্ছা, তাহলে আমাদের একটা ডাই মানে হচ্ছে ছক্কা, এটাকে যদি থ্রো করি তাহলে আমাদের স্যাম্পল স্পেসে কি আসতে পারে? 1 2 3 4 5 6। ওকে, রাইট। তাহলে দেয়ারফর ক্যাপিটাল এস এটা সমান সমান হচ্ছে আমার কি কি? ক্যাপিটাল এস এর মধ্যে আসবে 1 2 3 4 5 6। আচ্ছা, এ হচ্ছে তাহলে কি? ইভেন নাম্বার, এর মধ্যে তাহলে থাকবে 2 4 6। আর বি এর মধ্যে তাহলে কি কি থাকবে? 5 আর 6। সো probability of a এটা সমান সমান হচ্ছে আমার নাম্বার ইন এ ওভার নাম্বার ইন ক্যাপিটাল এস, যেটা হচ্ছে তোমার সমান সমান 3/6 ইকুয়াল টু 0.5
probability of B হবে তাহলে similarly number of B over number of capital S, যেটা হচ্ছে তোমার 2/6 সমান সমান হচ্ছে 0.33। করছো সবাই? Yes, sir. সবার লেখা শেষ? Ladies and gentlemen, সবার লেখা শেষ? Yes, sir. ইয়েস স্যার। আচ্ছা, তো আমি এখন তোমাদেরকে দুই একটা জিনিস বলি। তোমরা যখন তোমাদের তো এর আগেও প্রবাবিলিটি তোমরা পড়ছো, ইন্টারমিডিয়েটে ছিল না নাকি এর আগে ছিল? ইন্টারমিডিয়েটে ছিল স্যার। ইন্টারমিডিয়েটে ক্লাস 9 10 এও ছিল আচ্ছা। স্যার। ক্লাস 9 10 এ প্রবাবিলিটি ছিল? জি স্যার, ওই সময় প্রথম শুরু হয়। জি স্যার, ওটা দিয়ে তো আমরা পাস করি। আচ্ছা, তাহলে স্যার তোমাদেরকে তো একটা ওই জিনিস আগে আজকে অ্যান্সার করতাম। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস একটু ক্লারিফাই করি। সেটা হচ্ছে কি, তোমরা ক্লাস 9 10 এ যদি পড়ে থাকো বা ইন্টারে যদি পড়ে থাকো বা আমার আজকের ক্লাসের যে আমাদের এই প্রবাবিলিটি কোর্সের প্রথম যে ম্যাথটা তোমাদের আজকে করাইলাম, তোমরা একটা জিনিস হয়তো প্রায়ই খেয়াল করছো যে প্রবাবিলিটির ম্যাথগুলা খুব অতিরিক্ত রকমের কয়েকটা এক্সাম্পল ইউজ করে। একটা হচ্ছে তোমার এই কয়েন টস, তারপর হচ্ছে তোমার এই ডাই, একটা ছক্কা ছুঁড়া মারলো কি আসলো সেটা, অথবা যেটা আমি এখনো উল্লেখ করিনি, কার্ড, রাইট? স্যার এটাও করছে। ইয়েস স্যার। কার্ডের অঙ্ক সবচেয়ে বেশি ছিল। টাস টাস তাস, তাস সেই কার্ড কার্ড বলছি। তো দেখবা যে এই অঙ্কগুলো সবচেয়ে বেশি আসতো সব সময়। আচ্ছা, এটার কারণ যেটা, কারণটা তোমাদের আমি একটু বলি। অ্যাকচুয়ালি এই প্রবাবিলিটির যে সাবজেক্টটা, প্রবাবিলিটিকে আমি একটা সাবজেক্ট বলা পছন্দ করি, স্ট্যাটিস্টিক্স না বলে আমি এটা প্রবাবিলিটি একটা আলাদা সাবজেক্টই বলা উচিত। এই সাবজেক্টটা অ্যাকচুয়ালি ডিফাইন করার পেছনে জুয়ার একটা খুব বড় ভূমিকা ছিল। একদম বহু বছর ধরে, মনে করো গত 1-150 বছর ধরে যারা জুয়া খেলে, জুয়া খেলায় তোমার একদম বেসিক ইনস্ট্রুমেন্ট হচ্ছে তোমার এই তাস, যেগুলা সেগুলা তোমরা প্রায়ই দেখবা যে তোমার মানুষ কিন্তু তাস দিয়ে জুয়াগুলা খেলে। ক্যাসিনো ট্যাসিনোতে তোমরা যদি যাও, তোমরা প্রায় দেখবা এখানে যে খেলাগুলা হয়, হয় তাস দিয়ে তারা টেবিলে বসে ক্যাসিনোতে যাবো কিভাবে স্যার? খেলতেছে, 7-7 অথবা তোমার লাগাইছিলাম স্যার। 7-7 লাগিয়া হ্যাঁ ঠুকছি। বুঝি 7-7 নাই, লাগাইলে ঠুকছিলাম স্যার। তো কথা আমি বুঝি নাই। স্যার আমরা ক্যাসিনো তো যাইনি স্যার। আচ্ছা, তোমাদের ক্যাসিনোতে যাওয়ার দরকার নেই। স্যার ক্যাসিনো বলে স্যার গেলে নাকি 1.5 মাসের মতো পাগল থাকা লাগে, এই জন্য স্যার যাইনি। আচ্ছা, স্যার ধারণাই গত তো বছর স্যার করা পেপারে হচ্ছে ক্যাসিনোর অনেক জুয়ার নিউজ আসর। আসছে। তো যারা জুয়া খেলতে যায়, যারা জুয়া খেলতে ক্যাসিনোতে যায়, তাদের জন্য মনে করো, ধরো তোমার কোন স্যার কথা কাইটা কাইটা আসতেছে স্যার। পরে কোন তাস আসতেছে স্যার এটা আপনার জানা কথা তাদের জন্য বুঝতেছে না, খুব বোঝা যাচ্ছে ইম্পর্টেন্ট, না। কারণ তারা এটার উপর স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। স্যার আপনার কথাই শোনা যাচ্ছে না। এখন শোনা যায়? হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে।
হ্যালো মিস্টার খায়রুল, আমার কথা কি শোনা যাচ্ছে পরিষ্কার? কেটে কেটে আসতেছে স্যার। আচ্ছা, এখন কি অবস্থা? আমি এতক্ষণ কিছু বলি নাই, এখন ঠিক মতো শোনা যেতেছে? জি স্যার, এখন ঠিকমতো শোনা যাচ্ছে। আচ্ছা, আমি সরি, আজকে আমার নেটটা কেন আমি জানি না, খুব ডিস্টার্ব করতেছে। আচ্ছা, তো তাসের কথা যেটা বলতেছিলাম, সব জায়গায় ডিস্টার্ব যারা গতকালকে থেকে আচ্ছা, হ্যালো, এখন শোনা যায় তো নাকি? আবার চলে আচ্ছা, গেল। ঠিক আছে। বলেন স্যার। মিস্টার রাব্বি, আমার কথা কি এখন শোনা যায় পরিষ্কার? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ও স্যার শোনা যাচ্ছে আচ্ছা, তো? এখন আচ্ছা, ওকে, তো যেটা বলতেছিলাম, তো এই তাস খেলার, এই জুয়া খেলতে যারা যায়, তাদের জন্য কোন তাসের পরে কোন তাস বের হইতেছে এটা জানাটা খুব জরুরি ছিল। এবং এখান থেকে অ্যাকচুয়ালি প্রবাবিলিটির প্রথম ইন্সপায়ারেশনটা আসে, যে আমাদের প্রবাবিলিটি জিনিসটা কেন দরকার, যে কোন তাসের একটা পার্টিকুলার তাস আসার প্রবাবিলিটি কত, এটা ছিল আমাদের প্রবাবিলিটি সাবজেক্টের প্রথম ইন্সপায়ারেশন। আচ্ছা, তো ক্যাসিনোতে যে খেলাগুলো হয়, ক্যাসিনোর উপরে তোমরা কোনো মুভি দেখছো কখনো? ক্যাসিনোর সিন আছে এরকম স্যার বের হবে স্যার, বুদ্ধির। কোনো মুভি তোমরা কখনো দেখছো? জি স্যার, অনেক রকম মুভিতে মিস্টার আরাব, সিনেমাটার নাম শুনি নাই কি? স্যার বাংলা ছবি বের হবে স্যার, নাম স্যার ক্যাসিনো। আচ্ছা, অথবা জেমস ক্যাসিনো বন্ডের রয়্যাল। যে কোন Yes, sir. দেখছি। দেখছো, গুড। জেমস বন্ডের যে কোন স্যার কথা সিনেমাতে বোঝা যাচ্ছে ক্যাসিনোর না। একটা স্যার বা দুইটা আপনার নেট সিন স্যার আগের দিনের বিটিভির মতো হয়ে গেছে স্যার, কথা বোঝা যাইতেছে না। থাকে। স্যার কথা বোঝা যাচ্ছে না। এটা খুবই ট্রাবল দিতেছে আজকে। স্যার বিটিভির মতো হয়ে গেছে স্যার। আসলে এই বিটিভির মতো হয়ে গেছে। স্যার এখন তো আবার ঠিক শোনা যায় স্যার। এখন ঠিক মতো শোনা যায়? সবাই হ্যাঁ, তাহলে একদম ঠিক। সবাই off করে। স্যার এটা একটা প্রবাবিলিটি হয়ে গেছে, কোন সেকেন্ডে কথা শোনা যাবে আর কোন সেকেন্ডে শোনা যাবে না। স্যার আপনি বলতে পারেন। আচ্ছা, আর 4-5 মিনিট পরে আমি রেখে দিই, আজকে মানে খুব বেশি ডিস্টার্ব করতেছে আজকে, মানে আর পারা যেতেছে না এত আচ্ছা, তো এটা আমরা এখন প্রবাবিলিটি ডিফাইন করলাম, যে তোমার একটা ইভেন্ট অকার করার যে প্রবাবিলিটি। তোমরা কি আমার কথা শুনতে পারতেছো? স্যার কেটে কেটে আসতেছে। স্যার যখন স্যার পড়ার লাইন কোন তখন কিছুই শুনি না স্যার। আপনি যখন জিজ্ঞেস করেন শুনতে পাচ্ছ আমার কথা, ওই কথাটা ভালোভাবে শুনতে, যে পড়াইতে যান আর কিচ্ছু শুনতে পাই না। একদম সত্য কথা। একদম সত্য কথা। আচ্ছা, এখন ঠিক আছে? জি স্যার, ঠিক আছে বললে স্যার ঠিক আছে। স্যার আপনি বলতেছেন? ঠিক আছে পর্যন্ত, আচ্ছা ঠিক আছে পর্যন্ত ঠিক আছে, দেখি আর কতটুকু যাওয়া যায় দেখি। ওকে, তো প্রথম যে ডেফিনেশনটা দেখলাম আমরা, যে তোমার একটা ইভেন্ট অকার করার প্রবাবিলিটি,
এটা হচ্ছে তোমার যে আমার ওই ইভেন্টের ফেভারে কয়টা আউটকাম আছে ডিভাইডেড বাই স্যাম্পল স্পেসে মোট কয়টা আউটকাম আছে। এটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল অ্যাপ্রোচে প্রবাবিলিটি ডেফিনেশন। আচ্ছা, এরপরে আরো দুই ভাবে এটাকে ডিফাইন করা যায়। একটা হচ্ছে তোমার, আরেকটা হচ্ছে তোমার রিলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যাপ্রোচ। এটা আমাদের সাধারণত কখনো লাগে না, এটা আমরা ইউজ করি তখনই যদি আমাদের স্যাম্পল স্পেসের আউটকামের সংখ্যা, স্যাম্পল স্পেসে পয়েন্টের সংখ্যা ইনফিনিটির সমান হয় এবং আমাদের ইভেন্টের ফেভারে আউটকামের সংখ্যা যদি জিরোর খুব কাছাকাছি হয়, সেই ক্ষেত্রে কেবলমাত্র আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যাপ্রোচ ইউজ করি। এটা আমাদের খুব একটা লাগে না, রিয়েল লাইফে এটা আমাদের লাগে না বললেই চলে। তোমরা কি আমার কথা শুনতে পারছো এখন যেটা বলছি? হ্যাঁ স্যার, ঠিক আছে। এক্সাম্পল দিলে ভালো হতো। রিয়েল লাইফে এক্সাম্পল এটা দেওয়া আসলেই যায় না, এই জন্য আমি তোমাদেরকে হাইপোথেটিক্যালি বললাম যে আমাদের স্যাম্পল স্পেসে যদি আউটকামের সংখ্যা ইনফিনিটির সমান হয়, ইনফিনিটির কাছাকাছি হয় এবং আমার যেই ইভেন্ট আমরা ইন্টারেস্টেড ওই ইভেন্টে আউটকামের সংখ্যা যদি জিরোর কাছাকাছি হয়, সেই ক্ষেত্রে আমরা সেটার প্রবাবিলিটিকে রিলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যাপ্রোচ দিয়ে বের করি। এটার ফর্মুলা আমাদের আলটিমেটলি এটার মতোই থাকবে, কিন্তু আমাদের শর্ত হচ্ছে এই দুইটা। একটা এক্সাম্পল তুমি এভাবে চিন্তা করতে পারো যে আমাদের ইউনিভার্স ব্যাপারটা এভাবে চিন্তা করো যে ইউনিভার্সে মোট কয়টা প্ল্যানেট আছে আর এখানে কয়টা প্ল্যানেটের মধ্যে প্রাণের অস্তিত্ব আছে। এভাবে যদি তুমি চিন্তা করো, আমাদের স্যাম্পল স্পেস হচ্ছে আমার ইউনিভার্সে প্ল্যানেটের সংখ্যা, এটা কত আমরা আসলেই জানি না, আমাদের নাম্বার অফ এস প্রায় ইনফিনিটির সমান। আর এখানে কয়টা প্ল্যানেটের মধ্যে প্রাণের অস্তিত্ব আছে এখন পর্যন্ত আমরা যতটুকু জানি শুধু পৃথিবীতেই পাওয়া গেছে, অন্য গুলোতে পাওয়া যায়নি। কাজে আমার এখানে এর সংখ্যা মাত্র একটা, যেটাকে তুমি প্রায় জিরোর কাছাকাছি ধরতে পারো। এই ক্ষেত্রে আমাদের প্রবাবিলিটি বের করতে আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যাপ্রোচ ইউজ করি। আমি কি কিছুটা বুঝাইতে পারছি? জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার। আচ্ছা, এরপরেরটা যেটা সেটা হচ্ছে সাবজেক্টিভ অ্যাপ্রোচ। সাবজেক্টিভ অ্যাপ্রোচে আমরা যে প্রবাবিলিটি ডিফাইন করি বাস্তবে আসলে এটার কোনো বেসিস নাই। কিরকম? আমি একটা এক্সাম্পল দেই। ধরো মিস্টার এস এম মাহফুজুর রহমান, তুমি কি আসো? রোল নাম্বার 27, তুমি কি আসো আমাদের সাথে? জি স্যার আছি। আচ্ছা মাহফুজুর, তুমি কোথায় আছো, ঢাকায় না ঢাকার বাইরে? স্যার ঢাকাতে আছি। ঢাকাতে আছো। আজকে রোদও উঠতেছে, মেঘ কিরকম? জি স্যার রোদ আছে, আবার হালকা হালকা মেঘও আছে। আজকে বৃষ্টি হওয়ার চান্স কিরকম? মিস্টার মাহফুজুর, আজকে বৃষ্টি হওয়ার চান্স কিরকম তোমার কি মনে হয়? স্যার গত কয়েকদিনের আলোকে তো বৃষ্টি হইতেই পারে, কারণ প্রতিদিনই প্রায় বৃষ্টি হইতেছে। আচ্ছা, এখন তোমার হিসাবে আজকে বৃষ্টি হওয়ার চান্স কিরকম? একটা নাম্বার বলো, আমার কোনো সমস্যা নেই, নিঃসংকোচে বলো। স্যার 60%। 60%। ওকে, তোমরা বাকিরা শুনছো ও কি বলছে? আচ্ছা, ও যে বলছে যে আজকে বৃষ্টি হওয়ার চান্স 60%, এবং কিভাবে বলছে? ও বলছে যে গত কয়েকদিনের এক্সপেরিয়েন্সে সে বলতেছে আজকে বিকালে বৃষ্টি হওয়ার চান্স 60%। এটা কি সে কোনো এক্সপেরিমেন্ট থেকে বলছে? স্যার এটা তো এক্সপেরিমেন্টে হইছে স্যার। এক্সপেরিমেন্ট না এক্সপেরিয়েন্স? এক্সপেরিয়েন্স স্যার। এটা ওর এক্সপেরিয়েন্স থেকে বলছে, ওর নিজের সাবজেক্টিভ ওপিনিয়ন এটা ছিল, এটা কোনো এক্সপেরিমেন্ট থেকে আসে নাই। তোমরা যখন নাকি একটা ডাই থ্রো করছো, এটা একটা এক্সপেরিমেন্ট ছিল। তুমি একটা ডাইকে থ্রো করলে তুমি জানো রেজাল্ট কি আসতে পারে, তোমার ওটা ছিল একটা এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট থেকে তুমি স্যাম্পল স্পেস ডিফাইন করছো, করে সেখান থেকে ইভেন্ট ডিফাইন করছো, ইভেন্টের প্রবাবিলিটি তোমরা বের করছো। কিন্তু আজকে বৃষ্টি হওয়ার যে চান্স মাহফুজুর যেটা বলছে, এটা ও রিয়েল লাইফে ও যেটা সবসময় দেখে আসছে, সেখান থেকে সে বলছে এখানে কিন্তু কোনো এক্সপেরিমেন্ট ছিল না, এটা তার অভিজ্ঞতা ছিল, এটা তার এক্সপেরিয়েন্স ছিল। তার এক্সপেরিয়েন্স থেকে সে বলছে যে আজকে বৃষ্টি হওয়ার চান্স 60%। তো এই টাইপের যে প্রবাবিলিটি গুলো আমরা ডিফাইন করি যে আজকে বৃষ্টি হওয়ার চান্স 60%, আজকে বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি 0.6, এটা কোনো এক্সপেরিমেন্ট থেকে আসতেছে না, বরং এটা আমাদের রিয়েল লাইফের অভিজ্ঞতা থেকে, আমাদের সাবজেক্টিভ একটা ওপিনিয়ন, আমাদের নিজেদের একটা ওপিনিয়ন থেকে আসতেছে। এই ধরনের প্রবাবিলিটি গুলাকে আমরা বলি যে এটা সাবজেক্টিভ অ্যাপ্রোচে ডিফাইন করা। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? অর্থাৎ সাবজেক্টিভ অ্যাপ্রোচে আমরা যে প্রবাবিলিটি ডিফাইন করি, এটা অ্যাকচুয়ালি কোনো এক্সপেরিমেন্ট থেকে আসা না, এটা আমাদের অভিজ্ঞতা, আমাদের রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স থেকে আসা, যে কারণে আমরা এই প্রবাবিলিটিটাকে বলি সাবজেক্টিভ অ্যাপ্রোচ। আচ্ছা, আর একদম লাস্টের যেটা, এটা হচ্ছে আমার এক্সিওমেট্রিক অ্যাপ্রোচ। এটা আমি তোমাদেরকে খুব শর্টকাটে বলি। এখানে 3টা পয়েন্ট। এক্সিওমেট্রিক অ্যাপ্রোচে যখন আমরা প্রবাবিলিটি ডিফাইন, প্রবাবিলিটির 3টা শর্ত দিয়ে দিই যে একটা ইভেন্টের প্রবাবিলিটি কিরকম হবে।
প্রথম কন্ডিশন হচ্ছে যে আমার একটা ইভেন্ট অকার করার প্রবাবিলিটি সব সময় হবে পজিটিভ। এটা হয় 0 হবে অথবা 0-র চেয়ে বড় হবে, অর্থাৎ পজিটিভ হবে, এটা কখনো নেগেটিভ হইতে পারবে না। তারপর আমি যেটা বলতেছি যে আমার স্যাম্পল স্পেসের উপরে টোটাল প্রবাবিলিটি হবে 1। অর্থাৎ একটা স্যাম্পল স্পেসে যতগুলো আউটকাম আছে, স্যাম্পল স্পেস কি ছিল, আমার একটা এক্সপেরিমেন্টে অল পসিবল আউটকাম কি কি, তাহলে আমার সব পসিবল আউটকাম যে সেটের মধ্যে আছে সেটার মধ্যে থেকে প্রবাবিলিটি তো অবশ্যই 1 হবে, এর বাইরে কিছু হবে না। তা আমরা সেটাই বলছি যে আমার স্যাম্পল স্পেসের উপরে টোটাল প্রবাবিলিটি হবে 1। আর লাস্টেরটা আমি বলতেছি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের বেলায় প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এটা সমান সমান হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। কেন এটা আমাকে বলতে পারবা কেউ? লাস্টেরটা আমাকে কেউ ব্যাখ্যা করতে পারবা কেন এরকম হয়েছে? এটা বর্জনশীল ঘটনা। বর্জনশীল ঘটনা। আচ্ছা, আমরা যদি ভেন ডায়াগ্রাম দিয়ে চিন্তা করি, আমি তো আমার ওয়ার্ড ফাইলটা আরেকবার খুলতেছি, দেখো দেখা যায় কিনা। সেটা কোনো ইন্টারসেক্ট পয়েন্ট নেই। কোনো ইন্টারসেক্ট পয়েন্ট নাই। আমরা একটা ফর্মুলা জানতাম না, এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি এটা সমান সমান কি ছিল? ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা দেখছিলাম এ প্লাস বি মাইনাস এ ইন্টারসেক্ট বি, এরকম একটা জিনিস ছিল না, মনে পড়ে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার আছে। এরকম একটা টার্ম ছিল না, প্রমাণ করছিলাম, মনে পড়ে? হ্যালো হ্যালো। আচ্ছা, তাহলে এখন আমরা যদি প্রবাবিলিটি দিয়ে চিন্তা করি, তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এটা সমান সমান প্লাস প্রবাবিলিটি অফ বি অফ এ ইন্টারসেক্ট বি। আচ্ছা, স্যার কথা কেটে এক্সক্লুসিভ কেটে আসতেছে স্যার। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের স্যার কিছুই তো শোনা যায় না। স্যারের দিয়ে ভিডিও অডিও একটাও নাই। স্যার মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। আসছে আবার। হ্যালো, এখন শোনা যায়? না স্যার, কেটে কেটে আসতেছে। হ্যালো, হ্যাঁ স্যার। এখন শোনা যায়? আচ্ছা, তোমরা এক কাজ করো তো, তোমরা এই এক্সিওমেট্রিক অ্যাপ্রোচের এই 3টা লাইন তোমরা একটু কালকে ব্যাখ্যা করবো, আজকে মানে এই অবস্থায় পারা যেতেছে না। শুনছো? ওকে স্যার। লিখে নেবো এটা। হ্যাঁ, তোমরা এই এক্সিওমেট্রিক অ্যাপ্রোচের এই 3টা লাইন লিখে ফেলো, আমি কালকের ক্লাসে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ।